নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে, কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, সুইডেন। সুইডেন নোবেল পুরস্কার প্রদান করে। এবার দেখো নোবেল পুরস্কার রিলেটেড কিছু কি পয়েন্টস। বিখ্যাত রসায়নবিদ আলফ্রেড নোবেল সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন 1833 সালে। তিনি ডিনামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত। 1901 সাল থেকে প্রবর্তিত হয় নোবেল পুরস্কার। তাহলে নোবেল পুরস্কার কত সালে প্রবর্তিত হয়? 1901 সালে। প্রতি বছর 10ই ডিসেম্বর অসলোতে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। নোবেল ফাউন্ডেশন গঠন করা হয় কত সালে? 1900 সালে। বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার কোনটি? নোবেল পুরস্কার। শুধুমাত্র শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ের অসলোতে, আর বাকি সব ক্ষেত্রে সুইডেনের স্টকহোমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। ভারতে মোট কয়টি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে? ভারতে মোট কয়টি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 4টি। ভারতে মোট 4টি জীববৈচিত্র্য হটস্পট রয়েছে। এই 4টি হটস্পট কি কি? প্রথমটি রয়েছে হিমালয়। এই অঞ্চলটি পুরো হিমালয় পর্বতমালা জুড়ে বিস্তৃত রয়েছে। নেক্সট, ইন্দো বার্মা অঞ্চল, অসম ছাড়া সমগ্র উত্তর পূর্বাংশ। তারপর কি রয়েছে? সুন্দারল্যান্ড, নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট, পশ্চিমঘাট পর্বতমালা। ভারতের সমগ্র পশ্চিম উপকূল ধরে এই অঞ্চলটি বিস্তার। এই হচ্ছে 4টি কি হটস্পট। ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভস। ভারতে 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ ছিল ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, যা 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? নীলগিরি বায়োস্ফিয়ার। ভারতে বর্তমান রামসার সাইটের সংখ্যা কত? ভারতের বর্তমান রামসার সাইটের সংখ্যা হচ্ছে 82টি। প্রাচীন ভারতে বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কার রাজসভায় পরামর্শদাতা ছিলেন? প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরী কার রাজসভায় পরামর্শদাতা ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। নবরত্নকে দরবারে রাখার প্রথা শুরু হয়েছিল রাজা বিক্রমাদিত্য থেকেই। রাজা বিক্রমাদিত্যের দরবারে ধন্বন্তরী ছিলেন আয়ুর্বেদের চিকিৎসক। রোগ নিদান এবং বৈদ্য চিন্তামণি হল ধন্বন্তরীর বিখ্যাত কি গ্রন্থ। দিবদাস ধন্বন্তরী আয়ুর্বেদে প্রচুর অবদান রেখেছেন। যদিও তিনি কোনো আয়ুর্বেদিক গ্রন্থ রচনা করেননি, তবে সুশ্রুত সংহিতার মাধ্যমে তার শিক্ষা দেখা যায়। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভার 9টি রত্ন বা নবরত্ন ছিল। কে কে ছিল? অমর সিংহ, সংস্কৃত অভিধান লেখক এবং একজন কবি। ধন্বন্তরী বিখ্যাত চিকিৎসক ছিলেন। হরিসেন কবি বা লেখক। কালিদাস প্রখ্যাত কবি ও নাট্যকার। কাহাপানক কে ছিলেন? জ্যোতিষী। শঙ্কু ছিলেন স্থপতি। বরাহমিহির ছিলেন জ্যোতির্বিদ। ভারারুচি ছিলেন কে? ব্যাকরণবিদ, সংস্কৃত পণ্ডিত এবং বেতাল ভট্ট ছিলেন জাদুঘর। এই 9 জনকে নিয়েই বিক্রমাদিত্যের নবরত্ন ছিল। এই যে 9 জন নবরত্ন রয়েছে, এগুলো থেকে কিন্তু তোমাদের কোশ্চেন হয়েই থাকে, তো এগুলো কিন্তু ভালো করে লক্ষ্য করবে। যেমন কি রয়েছে? বরাহমিহির। বরাহমিহির কার নবরত্ন ছিলেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বিক্রমাদিত্যের। কোন বিষয়ের ছিলেন? জ্যোতির্বিদ বিষয়ে। ঠিক আছে, যে কোনো কোশ্চেন আসতে পারে এই নবরত্ন থেকে। তারপর দেখো আকবরের নবরত্নগুলো কে কে ছিল? আবুল ফজল, যিনি ছিলেন আকবরের কি সভাকবি। তারপর কে রয়েছে? আব্দুল কাদির বাদায়ুনি, ইনি ছিলেন অনুবাদক। আব্দুল রহিম খান, ইনি ছিলেন আকবরের প্রতিরক্ষা মন্ত্রী। টোডরমল কে ছিলেন? আকবরের অর্থমন্ত্রী। আকবরের সংস্কৃত মন্ত্রীর নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে তানসেন। তারপরে কি রয়েছে? প্রথম মানসিংহ, এ ছিলেন কে? আকবরের সেনাপতি। ফকির আজিউদ্দিন, ইনি ছিলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। ইনি আকবরকে ধর্ম বিষয়ক উপদেশ দিতেন। তারপর কে ছিলেন? ফৈজি। ফৈজি ছিলেন আকবরের রাজসভার গায়ক। এই 9 জন ছিলেন কি আকবরের নবরত্ন। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে
তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। পরবর্তী প্রশ্ন, প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ প্রেসার কুকারে রান্না কেন তাড়াতাড়ি হয়? অ্যান্সারটি হয়ে যাবে উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাওয়ার জন্যই কিন্তু প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ উচ্চচাপ প্রয়োগে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। প্রেসার কুকারে বাষ্পের বহির্গমন নিয়ন্ত্রণ করার মাধ্যমে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধির ফলে পানির স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে 130 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছে যায়। এই কারণে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়। ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কে বজায় রাখে? ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কে বজায় রাখে? অ্যান্সারটি হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। আরবিআই ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কি করে বজায় রাখে। তারপর দেখো, ভারতের প্রথম ব্যাংকের নাম কি? ভারতের প্রথম ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান ছিল ভারতের প্রথম ব্যাংক। পরবর্তী প্রশ্ন, অর্থ কমিশন কতদিন অন্তর গঠিত হয়? অর্থ কমিশন কতদিন অন্তর গঠিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে 5 বছরে একবার, অর্থাৎ অপশন ডি, 5 বছরে একবার অর্থ কমিশন গঠিত হয়। প্রতি 5 বছরে একবার অর্থ কমিশন গঠিত হয়। অর্থ কমিশনগুলি হল ভারতীয় সংবিধানের 280 ধারায় ভারতের রাষ্ট্রপতি দ্বারা গঠিত কমিশন। প্রথম কমিশন 1951 সালে। অর্থ কমিশন আইন 1951 অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। 1950 সালে ভারতীয় সংবিধান ঘোষণার পর থেকে 15টি অর্থ কমিশন গঠন করা হয়েছে। কতগুলি? টোটাল 15টি। অর্থ কমিশন 1951 সালে ডক্টর বি.আর. আম্বেদকর তৎকালীন আইনমন্ত্রী দ্বারা কি হয়েছিল? প্রতিষ্ঠিত হয়েছিল। কোন রাজবংশের আমলে ভারতে দশমিক ও শূন্যের আবিষ্কার হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন রাজবংশের আমলে ভারতে দশমিক ও শূন্যের আবিষ্কার হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, গুপ্ত রাজবংশের আমলে ভারতে দশমিক ও শূন্যের আবিষ্কার হয়। প্রথম শূন্যের ধারণা দিয়েছেন কে? আর্যভট্ট। আর্যভট্টের বিখ্যাত আবিষ্কারগুলি হল বীজগণিতীয় পরিচয়, ত্রিকোণমিতিক ফাংশন, পায়ের মান এবং স্থানের মান ব্যবস্থা ইত্যাদি হচ্ছে আর্যভট্টের বিখ্যাত কি আবিষ্কার। সিঙ্গলীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সিঙ্গলীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, দার্জিলিং। সিঙ্গলীলা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। সিঙ্গলীলা জাতীয় উদ্যানটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাতে অবস্থিত। সিঙ্গলীলা পর্বতমালা পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিক থেকে বিস্তৃত একটি উত্তর দক্ষিণ পর্বতমালা। এই পর্বতমালার সর্বোচ্চ 4টি শিখর হল, প্রথমে কি রয়েছে ফালুট, কত মিটার উচ্চতা? 3600 মিটার। তারপর কি রয়েছে সান্দাকাফু, 3636 মিটার, এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শিখর বা শৃঙ্গ। তাহলে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকাফু। তারপর কি রয়েছে টংলু, উচ্চতা কত? 3036 মিটার। নেক্সট সবরগ্রাম, উচ্চতা কত? 3543 মিটার। পরবর্তী প্রশ্ন, ভারতে 1991 সালের অর্থনৈতিক সংস্কারের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতে 1991 সালের অর্থনৈতিক সংস্কারের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? পিভি নরসিমহা রাও ছিলেন ভারতে 1991 সালের অর্থনৈতিক সংস্কারের সময় প্রধানমন্ত্রী। 1991 সালে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম হিসেবে অর্থনৈতিক সংস্কার চালু করা হয়েছিল এবং এটি তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহা রাও শুরু করেছিলেন। ভারতের নতুন অর্থনৈতিক নীতি চালু করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর মনমোহন সিং। কোন পাল রাজাকে পরাজিত করে বাংলা বিজয়ের পর প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেন? কোন পাল রাজাকে পরাজিত করে বাংলা বিজয়ের পর
প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, প্রথম মহিপাল। প্রথম মহিপালকে পরাজিত করে রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড উপাধি গ্রহণ করেন। রাজেন্দ্র চোল কত 1012 থেকে 1044 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি পাটলিপুত্রের পাল সম্রাট প্রথম মহিপালকে পরাজিত করে গঙ্গা নদীর আববাহিকা পর্যন্ত চোল সাম্রাজ্য প্রসারিত করেন। গাঙ্গেয় এলাকা জয় করলেন 1024 খ্রিস্টাব্দে নাগাদ, তাই তার উপাধি গঙ্গৈকোণ্ড বা গাঙ্গেয় অঞ্চলের বিজেতা হিসাবে উল্লেখ করা হয় তাকে। কোন যৌগটি কস্টিক সোডা নামে পরিচিত? নিচের অপশনগুলির মধ্যে কোন যৌগটি কস্টিক সোডা নামে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, NaOH অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগটি কস্টিক সোডা নামে পরিচিত। তারপর দেখো বিভিন্ন রাসায়নিক যৌগ এবং তাদের কি নামে চেনা হয়। প্রথমে কি রয়েছে সোডিয়াম বাইকার্বনেট, একে কি বলা হয়? বেকিং সোডা। এর সংকেত কি? NaHCO3। তারপর কি রয়েছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইড, একে কি বলা হয়? ব্লিচিং পাউডার। এর সংকেত কি? CaClO2। সোডিয়াম কার্বনেট কি বলা হয়? একে পরিষ্কার করার সোডা বা কাপড় কাচার সোডা বলা হয়। এর রাসায়নিক সংকেত কি? Na2CO3 এবং 10 অণু জল বা 10H2O জল। তারপরে কি আছে কার্বন ডাইঅক্সাইড, একে কি বলা হয়? শুষ্ক বরফ, সংকেত কি? CO2। কপার সালফেটকে কি বলা হয়? ব্লু ভিট্রিয়ল, সংকেত কি? CuSO4। ফেরাস সালফেটকে কি বলা হয়? সবুজ ভিট্রিয়ল বা গ্রিন ভিট্রিয়ল, সংকেত কি? FeSO4। সালফিউরিক অ্যাসিড, একে কি বলা হয়? ভিট্রিয়ল তেল বা ভিট্রিয়ল অয়েল, এর সংকেত কি? H2SO4। ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, 123 নং ধারায় অর্ডিন্যান্স জারি করার ক্ষমতার সম্পর্কে বলা হয়েছে। তারপর দেখো কিছু কি পয়েন্টস। নির্বাচন কমিশন কত নং ধারায় বলা হয়েছে? 324 নং ধারায়। সংবিধান সংশোধনী সংক্রান্ত বিষয় 368 নং ধারায় বলা হয়েছে। অ্যাডভোকেট জেনারেল সম্পর্কে কত নং ধারায় বলা হয়েছে? 165 নং ধারায়। আইন প্রণয়ন সংক্রান্ত রাজ্যপালের অর্ডিন্যান্স জারির ক্ষমতা 213 নং ধারায়। অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে কত নং ধারায়? 76 নং ধারায়। খুবই ইম্পর্টেন্ট, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নং ধারায়? 76 নং ধারায়। রাজ্য সরকারের শাসন পদ্ধতি বলা হয়েছে কত নং ধারায়? 166 নং ধারায়। কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? কে বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন। আফ্রিকা মহাদেশের কোন পর্বতের উচ্চতা সবচেয়ে বেশি? আফ্রিকা মহাদেশের কোন পর্বতের উচ্চতা সবচেয়ে বেশি বা আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট কিলিমাঞ্জারো হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ। তারপর দেখো কিছু উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ। মাউন্ট ম্যাকেঞ্জি, মাউন্ট ম্যাকেঞ্জি হচ্ছে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। এটি কোথায় অবস্থিত? আলাস্কায় অবস্থিত। মাউন্ট কিলিমাঞ্জারো 5895 মিটার উঁচু এবং এটি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ। মাউন্ট এলব্রাস বা এলব্রুস হলো ইউরোপের সর্বোচ্চ পর্বত এবং বিশ্বের 10ম সবচেয়ে বিশিষ্ট শৃঙ্গ। এর দুটি আগ্নেয়গিরির শিখর রয়েছে, উভয়ই কি সুপ্ত আগ্নেয়গিরি। তারপর দেখো মাউন্ট চিম্বোরাজো কোথায় অবস্থিত? ইকুয়েডরে। মাউন্ট মাউনা কেয়া কোথায় অবস্থিত? হাওয়াই। মাউন্ট মৌনা কেয়া কোথায় অবস্থিত? হাওয়াইয়ে। মাউন্ট অ্যাটনা কোথায় অবস্থিত? ইতালিতে। ভারতের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন কে? কে ভারতের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, লীলা শেঠ। লীলা শেঠ ভারতের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন। লীলা শেঠ ছিলেন ভারতের কোন রাজ্যের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি? তিনি 1991 সালে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হন। তিনি দিল্লি হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতিও ছিলেন। কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি হলেন বিচারপতি TS শিবগানাম। স্যার বার্নাস পিকক ছিলেন হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। কোনটির ক্যালোরির মান সবচেয়ে বেশি? নিচের অপশনগুলির মধ্যে কোনটির ক্যালোরির মান সবচেয়ে বেশি? কি কি রয়েছে? কার্বোহাইড্রেট, চর্বি, ভিটামিন, প্রোটিন। এদের মধ্যে কার ক্যালোরির মান সবচেয়ে বেশি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, চর্বি। নিম্নলিখিতগুলির মধ্যে সর্বাধিক ভারী গ্যাস কোনটি? নিম্নলিখিতগুলির মধ্যে সর্বাধিক ভারী গ্যাস কোনটি?
অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি রেডন। রেডন গ্যাস হচ্ছে সর্বাধিক ভারী গ্যাস এই নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে। সবচেয়ে হালকা গ্যাস কি? হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস। আর সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হিলিয়াম। ভারতে পরিবেশ সুরক্ষা আইন বা এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল? এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে 1986 অর্থাৎ 1986 সালে পাশ হয়েছিল। ইকোলোকেশন তন্ত্র দেখা যায় কোন প্রাণীদের? কোন প্রাণীর ইকোলোকেশন তন্ত্র দেখা যায়? অ্যান্সারটি হয়ে যাবে বাদুড়ের। বাদুড়ের ইকোলোকেশন তন্ত্র দেখা যায়। ইকোলোকেশন হলো একটি কৌশল যা প্রাণীদের দ্বারা ব্যবহৃত হয়, যেমন বাদুড়, ডলফিন এবং কয়েকটি প্রজাতির পাখি শব্দ তরঙ্গের প্রতিফলন ব্যবহার করে বস্তুর অবস্থান নির্ধারণ করতে। এটিকে জৈবিক সোনার হিসেবেও উল্লেখ করা হয়। শব্দ নেভিগেশন এবং রেঞ্জিংয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই ইকোলোকেশন। দিল্লির কোন সুলতান নিজেকে সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলে নিজেকে অভিহিত করেছেন? দিল্লির কোন সুলতান নিজেকে সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলে নিজেকে অভিহিত করেছেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি আলাউদ্দিন খলজি। কী হবে অ্যান্সারটি? অপশন বি আলাউদ্দিন খলজি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করেছেন। কোন তন্তুকে সোনালী তন্তু বলা হয়? কোন তন্তুকে বা কোন ফসলকে সোনালু তন্তু বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি পাট। পাটকে কিন্তু সোনালী তন্তু বলা হয়ে থাকে। চকচকে বাদামি রঙের কারণে পাট সোনালী তন্তু হিসেবে পরিচিত। পাট উষ্ণ এবং আর্দ্র জলবায়ুর একটি ফসল। এটি ফলনের জন্য উচ্চ তাপমাত্রা অর্থাৎ 24 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের দরকার হয় এবং 120 থেকে 150 মিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের প্রয়োজন হয়। বপনের সময় কোন মাসে পাট বপন করা হয়? মার্চ এপ্রিল থেকে মে জুন পর্যন্ত। এবং ফসল কখন কাটা হয়? জুলাই থেকে অক্টোবর পর্যন্ত। ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা দিয়ে ছোটনাগপুর মালভূমি গঠিত। এইচআইভি অর্থাৎ হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস কী ধরনের ভাইরাস? এইচআইভি একটি কী ধরনের ভাইরাস? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি আরএনএ ভাইরাস। এইচআইভি হচ্ছে একটি আরএনএ ভাইরাস। এইচআইভি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগটি কি? সৃষ্ট রোগটি হচ্ছে এইডস। এর সংক্রমণ পদ্ধতি কি, মানে কিভাবে ছড়ায়? আক্রান্ত রোগীর রক্ত, রক্তরস এবং বীর্যের মাধ্যমে সংক্রমিত হয়। রোগের লক্ষণ কি? রোগীর দেহ রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, যার ফলে সামান্য জ্বর, সর্দি, কাশি রোগীর ক্ষেত্রে মারাত্মক হয়ে ওঠে এবং এটি একটি কি মারণ ভাইরাস। সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান কত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান কত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার। 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন? কোন হরমোন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ফ্লোরিজেন। ফ্লোরিজেন হরমোন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, নেটোর পুরো নাম কি? নেটোর ফুল ফর্ম কি বা নেটোর সম্পূর্ণ নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেটোর পুরো নাম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। নেটো উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। এই সংগঠনটি 30টি স্বতন্ত্র সদস্য দেশগুলির একটি জোট। এটি 1944 সালের 4 এপ্রিল উত্তর আটলান্টিক চুক্তিতে স্বাক্ষর করে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংগঠনের প্রাথমিক লক্ষ্য ছিল কি? রাজনৈতিক ও সামরিক উপায়ে মিত্রদের স্বাধীনতা ও কি করা? সুরক্ষা রক্ষা করা। কে ব্রিটিশদের বিরুদ্ধে উলগুনান উপজাতি বিদ্রোহ সংগঠিত করেছিলেন? কে ব্রিটিশদের বিরুদ্ধে উলগুনান উপজাতি বিদ্রোহ সংগঠিত করেছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা ব্রিটিশদের বিরুদ্ধে উলগুনান উপজাতি বিদ্রোহ সংগঠিত করেছিলেন। বিরসা মুন্ডার নেতৃত্বে 1899 থেকে 1900 সালে মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়। রাঁচির দক্ষিণাঞ্চলে সৃষ্ট এই বিদ্রোহকে মুন্ডারি ভাষায় বলা হয় উলগুনান, যার অর্থ বিপজ্জনক অবস্থা। এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল মুন্ডারাজ ও স্বাধীনতা প্রতিষ্ঠা করা। মোহিনী অট্টম নৃত্য কোন অঞ্চলের? মোহিনী অট্টম নৃত্যটি
কোন অঞ্চলের? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কেরল রাজ্যের। মোহিনীঅট্টম নৃত্যটি কেরল রাজ্যের। মোহিনীঅট্টম বা মোহিনীঅট্টম হলো একটি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ধরন যা কেরালা রাজ্যে উদ্ভূত হয়েছিল। রাজ্যের দুটি জনপ্রিয় নৃত্যকলার মধ্যে মোহিনীঅট্টম আরেকটি কি, অন্যটি হচ্ছে কথাকলি। এই দুটি হচ্ছে কেরালা রাজ্যের দুটি জনপ্রিয় নৃত্যকলা। শেন ওয়াটসন সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন, তিনি কোন দেশের হয়ে খেলতেন? শেন ওয়াটসন সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন এবং তিনি কোন দেশের হয়ে খেলতেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, অস্ট্রেলিয়া। তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলতেন। তারপর দেখো, লিওনেল মেসি একজন পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেন। তারপর দেখো, ভারতে ফুটবলের সাথে যুক্ত কিছু ট্রফির নাম কি কি রয়েছে? সন্তোষ ট্রফি, ডুরান্ড কাপ, ফেডারেশন কাপ। রোনাল্ডো একজন পর্তুগাল ফুটবল প্লেয়ার ছিলেন। তাহলে কি কি রয়েছে ভারতের ফুটবলের সাথে যুক্ত ট্রফিগুলোর নাম? সন্তোষ ট্রফি, ডুরান্ড কাপ এবং ফেডারেশন কাপ। আর রোনাল্ডো একজন কি ছিলেন? একজন বিখ্যাত কি পর্তুগাল ফুটবল প্লেয়ার। এই রোনাল্ডো কিন্তু বর্তমানে আল নাসর টিমের হয়ে খেলেন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, খড়গওয়াসলা। খড়গওয়াসলাতে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অবস্থিত, মহারাষ্ট্রের খড়গওয়াসলাতে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? দেরাদুনে। অফিসার্স ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত? চেন্নাইয়ে। সশস্ত্র বাহিনী মেডিকেল কলেজ কোথায় অবস্থিত? পুনেতে। ইন্ডিয়ান নেভাল একাডেমি কোথায় অবস্থিত? ইজিমালা, কেরালার ইজিমালাতে অবস্থিত। এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? তেলেঙ্গানার ডুন্ডিগলে এয়ারফোর্স একাডেমি অবস্থিত। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।